একজন ব্রিটিশ প্রাক্তন নৌসেনার নাবিক তার পুরনো কিছু বন্ধুদের নিয়ে একটি সাবমেরিনে করে এক অসম্ভব রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ে। আর এই অ্যাডভেঞ্চারটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অর্থাৎ প্রায় 70 বছর আগে ব্ল্যাক সিতে ডুবে যাওয়া একটি সোনা ভর্তি জার্মান সাবমেরিনকে উদ্ধার করা। আর এই সাবমেরিনটি কার জানেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাস্টারমাইন্ড অ্যাডলফ হিটলারের। বর্তমানে সাবমেরিনটি রাশিয়া এবং জর্জিয়ার জলসীমার একেবারে মাঝ বরাবর এক স্থানে ব্ল্যাক সির অথয় গভীরে লুকিয়ে আছে, যেটা নিয়ে দুটি দেশের মধ্যেই দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। তবে কিভাবে এই প্রাক্তন নৌসেনার নাবিক দুটি দেশের চোখের আড়ালে ওই সোনাগুলিকে উদ্ধার করবে? আসুন ঘুরে আসা যাক ব্ল্যাক সির এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার থেকে। আমাদের আজকের মুভি হলো 2014 সালে মুক্তি পাওয়া ব্ল্যাক সি। রবিনসন একজন ব্রিটিশ নেভির অবসরপ্রাপ্ত সদস্য, যে বর্তমানে আগোরা নামের একটি ব্রিটিশ কোম্পানির সাথে প্রায় 11 বছর ধরে যুক্ত আছে। এই কোম্পানিতে সে সাবমেরিন বিভাগের প্রধান হিসেবে কাজ করত। কোম্পানির কাজ ছিল সমুদ্রের গভীরে ডুবে যাওয়া জাহাজকে খুঁজে বার করা। তবে এই কোম্পানি থেকেও তাকে আজ বরখাস্ত করা হয়, কারণ দিন প্রতিদিন উন্নত প্রযুক্তি ও কাজের পদ্ধতি পরিবর্তনের কারণে কোম্পানিতে বেশিরভাগ কর্মীর আর প্রয়োজনই ছিল না। বেশিরভাগ কাজই মেশিনের দ্বারাই সম্ভব হচ্ছিল। তাই রবিনসন সহ তার আরও কয়েকজন বন্ধুকে এই কোম্পানি থেকে বার করে দেওয়া হয়। কিন্তু এই কোম্পানির জন্য সে কি নাই বা করেছে। কোম্পানির কাজে অত্যাধিক সময় দেওয়াতে সে তার পরিবারকে ঠিকঠাক সময় দিতে পারেনি। এই কারণে তার স্ত্রী তার সাথে ডিভোর্স করে নিয়েছে। তার ছেলে এখন তার স্ত্রীর সাথেই থাকে। সে এক ধনী ব্যক্তিকে বিয়ে করে নিয়েছে, কিন্তু যে কোম্পানির জন্য সে এত কিছু করলো সেই কোম্পানি এখন তার বিপদের সময় পাশে নেই। তার হাতে কোনো নতুন কাজও নেই। রবিনসন তার সেই দুই বন্ধুর সাথে একটি ক্যাফেতে দেখা করে, কারণ এখন তাদের প্রত্যেকেরই কাজের দরকার। একজনের নাম ব্ল্যাকি এবং অপরজন হলো ক্লাস্টন। দুই বন্ধু কাজ হারানোতে যতটা দুঃখিত ছিল না, ততটাই অবাক হয় রবিনসনকে কাজ থেকে বার করে দেওয়ার খবরটি শুনে। কারণ রবিনসন খুবই দক্ষ একজন সাবমেরিনের ক্যাপ্টেন ছিল। তার সাহায্যে আগোরা কোম্পানি সমুদ্রের নিচে অনেক ডুবে যাওয়া জাহাজ খুঁজে বার করেছে। তা সত্ত্বেও কোম্পানির কাছে সে এখন বেকার। কাজ হারানো তিনজন বন্ধু তাদের অতীতের নানান সুখ দুঃখের কথা আলোচনা করতে শুরু করে। কেউ তার কাজের জন্য পরিবারকে হারিয়েছে, আবার কেউ প্রচুর টাকার ঋণ নিয়েছে। তাদের এখন টাকার দরকার। ঠিক সেই সময় ক্লাস্টন আগোরা কোম্পানির এক গোপন সত্য তাদের সকলের সামনে তুলে ধরে। তাকে বরখাস্ত করার কিছু মাস আগেই তার সাথে আগোরা কোম্পানি একটি শেষ মিশনে যাওয়ার কথা বলেছিল। মিশনটি ছিল 1941 সালে নাৎজি জার্মানির একটি ডুবে যাওয়া জাহাজকে খুঁজে বার করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি একের পর এক দেশের উপর আক্রমণ করে সেই দেশ নিজের দখলে করছিল। রাশিয়া জানত একসময় হিটলার তার উপরেও আক্রমণ করবে, আর এর থেকে বাঁচার জন্য রাশিয়া হিটলারের সাথে একটি চুক্তি করে। এই চুক্তি অনুযায়ী হিটলার রাশিয়ার সাথে প্রায় 2 টন সোনা চেয়ে বসে। বাধ্য হয়ে রাশিয়া একটি জাহাজে করে প্রায় 2 টন সোনা হিটলারকে পাঠিয়েও দেয়, কিন্তু সেই সোনা হিটলারের কাছ পর্যন্ত পৌঁছায় না। অত্যাধিক ওজনের জন্য সেটি জর্জিয়া এবং রাশিয়ার মাঝামাঝি একটি জায়গায় ব্ল্যাক সির অথয় গভীরে তলিয়ে যায়। এরপর 80-র দশকে প্রথম সেই জাহাজটিকে জর্জিয়ার একটি রিসার্চ টিম খুঁজে বার করে। তবে এরপর থেকেই রাশিয়া এবং জর্জিয়ার মধ্যে সেই সোনা নিয়ে বেশ কিছুদিন যুদ্ধের পরিস্থিতিও সৃষ্টি হয়, যার ফলে এই বিষয়টি এখন রাজনৈতিক বিষয়ে পরিণত হয়েছে। তবে যতদিন না তাদের মধ্যে সমাধান না হয়, ততদিন সমুদ্র থেকে সেই জাহাজ ও সোনা দুই দেশের মধ্যে কেউই উদ্ধার করতে পারবে না। কিন্তু কিছুদিন আগেই গোপনভাবে এই কাজ আগোরা কোম্পানি করার সিদ্ধান্ত নেয়। তবে এর পিছনে একটা খুবই জটিল রহস্য আছে, যেটা আপনারা মুভির শেষের দিকেই জানতে পারবেন। তো যাই হোক, এই সকল কথা শোনার পর তারা তিনজনেই পরিকল্পনা করে যে কোম্পানি তাদের অপমান করে বরখাস্ত করে দিয়েছে, তাদের প্রতি বদলা নেওয়ার জন্য কোম্পানির সেখানে পৌঁছানোর আগেই তারা সেই $1 মিলিয়ন সোনা উদ্ধার করবে এবং সেই সোনা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেবে। তারা সকলেই এই কাজ করতে রাজি হয়ে যায়, কিন্তু তাদের এই মিশনে প্রচুর টাকার দরকার ছিল।
তাই তারা ক্লাস্টনের পরিচিত একজন বড়সড় বিজনেসম্যানের সাথে দেখা করে এবং তাকে তাদের প্ল্যান সম্পর্কে জানায়। $1 মিলিয়ন সোনার কথা শুনে সেই বিজনেসম্যানও ইনভেস্ট করতে রাজি হয়ে যায়। তবে তার শর্ত থাকে, যতটা পরিমাণে সোনা সেখান থেকে উদ্ধার হবে তার প্রায় 40% ভাগ হিসেবে তাকে দিতে হবে, এবং যদি 2 টনের থেকেও বেশি সোনা উদ্ধার হয় তাহলে সে অধিকার 20% নেবে। এবার যেহেতু এই মিশনকে সম্পূর্ণ করতে হলে প্রচুর টাকার দরকার, তাই রবিনসন ও ব্ল্যাকি তার কথায় রাজি হয়ে যায় এবং সেই দিন থেকেই বেশ কিছু দক্ষ লোকেদের মিশনের জন্য টিম হিসেবে তৈরি করতে শুরু করে। রবিনসন 12 জনের একটি টিম গঠন করে। এই টিমে তারা 4 জন রাশিয়ানকেও যুক্ত করে, কারণ যেহেতু তাদের এই মিশন রাশিয়া ও জর্জিয়ার জলসীমার মধ্যে, সেহেতু কোনো রকম বিপদে এই রাশিয়ানরাই তাদেরকে সাহায্য করতে পারবে। এইভাবে বেশ কিছুদিন দক্ষ টিম এবং মিশনের পরিকল্পনা করতেই কেটে যায় এবং অবশেষে দিনটি চলে আসে। তবে দুঃখজনকভাবে রবিনসনের সেই বন্ধু ক্লাস্টন, যে তাকে সোনাগুলির সম্পর্কে বলেছিল, সে ডিপ্রেশনের কারণে মারা যায়, যার ফলে তার পরিবর্তে ক্লাস্টনেরই আরেকজন বন্ধু টবিন নামের একটি ছেলে এই মিশনে যেতে চায়, কারণ তারও টাকার প্রয়োজন। তার স্ত্রী প্রেগনেন্ট। রবিনসন তার পুরো টিম নিয়ে বন্দরে একটি পুরনো সাবমেরিনের কাছে গিয়ে পৌঁছায়, যেটা ওই ইনভেস্টরের অ্যাসিস্ট্যান্ট ড্যানিয়েল তাদের এই মিশনের জন্য জোগাড় করেছে, কারণ সাবমেরিন ছাড়া তারা ওই জাহাজের কাছে পৌঁছাতে পারবে না। কিন্তু সাবমেরিনটিকে দেখে সকলেই অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ সাবমেরিনটি ছিল অনেকটা পুরনো। তবে ভিতরে যাওয়ার পর রবিনসন দেখে সাবমেরিনটি বাইরে থেকে পুরনো হলেও সেটির কন্ট্রোল ব্যবস্থা তখনও সঠিকভাবে কাজ করছে। রবিনসন তার সকল ক্রু মেম্বারদের তাদের নিজের কাজ বুঝিয়ে দিয়ে সাবমেরিনটিকে মিশনের জন্য প্রস্তুত করতে বলে। সাবমেরিনের ভিতরে চারিদিকটা ভালোভাবে দেখার সময় রবিনসন শুধুমাত্র 3টি লাইফ জ্যাকেট খুঁজে পায়। তবে তারা ক্রু মেম্বাররা ছিল টোটাল 12 জন। তাই এই লাইফ জ্যাকেট নিয়ে তাদের মধ্যে যাতে ঝামেলার সৃষ্টি না হয়, এই কারণে সেগুলিকে সে লুকিয়ে রেখে দেয়। এরপর সকলে মিলে সাবমেরিনটিকে মিশনের জন্য প্রস্তুত করতে শুরু করে। পর্যাপ্ত পরিমাণে খাবার, জল, ওষুধ এবং সমুদ্রের নিচে ডুব দেওয়ার জন্য ডুবুরির পোশাক তারা তাদের সাথে নিয়ে নেয়। তবে একটা সমস্যা হয়ে দাঁড়ায়, পুরো জাহাজে যোগাযোগের জন্য একটি মাত্রই রেডিও পায় তারা। কিন্তু রবিনসন সেই রেডিওটিকে ব্যবহার করতে সকলকে মানা করে দেয়, কারণ সে রাশিয়ান জলসীমায় কোনো রকম বিপদের সম্মুখীন না হয়ে এই মিশন সফল করতে চাইছিল। অর্থাৎ সেখানে রেডিওর ব্যবহার করা মানে রাশিয়ান নৌবাহিনীর রাডারে ধরা পড়া। রবিনসন সকলকে যাত্রা শুরু করার আগে মিশনের প্রধান উদ্দেশ্য সম্পর্কে জানিয়ে দেয়। $1 মিলিয়ন সোনা তাদের জন্য ব্ল্যাক সিতে অপেক্ষা করে আছে, যার বাজার মূল্য এতটাই সেই টাকা তাদের প্রত্যেককেই বড়লোক করে তুলবে এবং সারা জীবনের মতো তাদের টাকার অভাব হবে না। এই কথা শুনে সকলেই খুশি হয়ে যায়। তবে যখন তারা শোনে এই মিশনে বিনিয়োগকারী বিজনেসম্যান তার ভাগ হিসেবে 40% পাবে, তখনই সকলেই কেমন যেন চুপ হয়ে যায়, কারণ অনেকেই এই সিদ্ধান্তে খুশি ছিল না। এবং ওই বিজনেসম্যানের অ্যাসিস্ট্যান্ট ড্যানিয়েল রবিনসনের সকলকে এই কথা বলাতে সহমত ছিল না, কারণ টাকার লোভ মানুষকে হিংস্র করে তোলে। যদি তাদের মনে হয় একজন ক্রু মেম্বারের হত্যা তাদের ভাগ পাওয়া টাকার পরিমাণ বাড়িয়ে তুলবে, তাহলেই একে অপরের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে। কথাটি সত্যি হলেও রবিনসন তার কথায় খুব একটা গুরুত্ব দেয় না এবং তার বন্ধুকে সমুদ্রের নিচে ডাইভ দেওয়ার আদেশ দেয়। ধীরে ধীরে বিশাল সাবমেরিনটি সমুদ্রের নিচ দিয়ে তাদের যাত্রা শুরু করে। তবে অ্যাসিস্ট্যান্ট ড্যানিয়েলের কথা মতোই কিছুক্ষণের মধ্যেই রাশিয়ানদের সাথে ব্রিটিশ ক্রু মেম্বারদের দ্বন্দ্ব শুরু হয়ে যায়। রান্নার বিভাগে থাকা লিভচিনকো নামের একজন রাশিয়ানের সাথে ফ্রেজার নামের আর একজন ব্রিটিশ মেম্বারের কথা কাটাকাটি শুরু হয়ে যায়। অন্যদিকে ইঞ্জিন বিভাগে থাকা জায়েতসেভ নামের এক রাশিয়ান ব্যক্তির সাথে টবিনের দ্বন্দ্ব হয়ে যায়। এই খবর রবিনসনের কান পর্যন্ত পৌঁছাতেই সে সকলের উদ্দেশ্যে জানিয়ে দেয় তারা বর্তমানে একটি টিম হয়ে কাজ করছে। এই মিশনে তাদের প্রত্যেকেরই অবদান গুরুত্বপূর্ণ। মিশনকে সফল করতে হলে সকলকেই এক হয়ে কাজ করতে হবে, তবেই তারা সমানভাবে টাকার ভাগ পাবে। তো যাই হোক,
কোনোভাবে রবিনসন পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার পর গন্তব্যস্থলের দিকে এগিয়ে যায়। অনেকটা যাত্রা করার পর রাশিয়ান জলসীমার কাছাকাছি পৌঁছাতেই সোনার সিস্টেমে কর্মরত বাবা নামের একজন ক্রু মেম্বার রবিনসনকে জানায় একটি রাশিয়ান যুদ্ধজাহাজ তাদের দিকে এগিয়ে আসছে। দ্রুত সাবমেরিনের ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয়। সবাই তাদের কাজ থামিয়ে দিয়ে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে। যদি কোনো মতে রাশিয়ান যুদ্ধজাহাজ তাদের জলসীমায় অন্য কোনো সাবমেরিনের আভাস পায় তাহলে তারা নিমেষেই সেটাকে ধ্বংস করে দেবে এবং তাদের সামান্য একটি ভুল তাদের সকলেরই মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। তবে এদের সৌভাগ্য ভালো ছিল। ইঞ্জিন বন্ধ করার কারণে যুদ্ধজাহাজ সাবমেরিনের লোকেশন বুঝতে পারে না এবং তাদের কাছ দিয়েই বেরিয়ে যায়। এরপর রবিনসন খুবই সাবধানতার সাথে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার নির্দেশ দেয়। এইভাবেই তারা একে অপরের কাজ সঠিকভাবে করার মাধ্যমে ব্ল্যাক সিতে এসে পৌঁছায়। তবে ক্রু মেম্বারদের মধ্যে মতবিরোধ শেষ হওয়ার নাম করে না। আবারও রাশিয়ানদের সাথে ব্রিটিশ ক্রু মেম্বারদের সামান্য একটি টিকিট নিয়ে ঝামেলা শুরু হয়ে যায়। এই টিকিটের ফলাফল জানার জন্য তারা রেডিওর ব্যবহার করেছে, যেটা শোনা মাত্রই রবিনসন প্রচণ্ড রেগে যায়, কারণ এমনিতেই তারা ব্ল্যাক সিতে রয়েছে। তাদের সাবমেরিনের লোকেশন যদি কোনোভাবে রাশিয়ানরা জানতে পারে তাহলে তাদের সকলের প্রাণ ঝুঁকির মধ্যে পড়তে পারে। রবিনসন সেই একমাত্র রেডিওটিকেও ভেঙে ফেলে যাতে কেউই আর সেটির ব্যবহার করতে না পারে। রবিনসন তাদেরকে আবারও একবার বুঝিয়ে দেয় যদি তারা সঠিকভাবে মিলেমিশে কাজ করে তাহলে সকলেই সমানভাবে টাকার ভাগ পাবে, আর যারা এটা মানতে রাজি নয় তারা এখান থেকে চলে যেতে পারে। রবিনসনের এই কথাটি দুই পক্ষের মধ্যেই ক্ষোভের সৃষ্টি করে। এরই মধ্যে ইঞ্জিন রুমে টবিন একটি ভুল করে বসলে ব্ল্যাকি রেগে গিয়ে তাকে বকাবকি করতে শুরু করে, যেটা ফ্রেজার নামের ওই ব্রিটিশ ক্রু মেম্বার দেখে ফেলে, যার ফলে টবিনের হয়ে ব্ল্যাকির সাথে সে কথা কাটাকাটি শুরু করে দেয় এবং এক পর্যায়ে তার হাতে থাকা ধারালো চাকু দিয়ে তাকে আঘাত করে বসে। এই হাতাহাতিতে ইঞ্জিন রুমে ডিজেলের কারণে ভয়াবহ বিস্ফোরণ ঘটে যায় এবং সাবমেরিনটি সমুদ্রের একেবারে গভীরে গিয়ে পৌঁছায়। প্রায় 18 ঘন্টা কেটে যায়। রবিনসনের জ্ঞান ফিরে আসে। তবে এই 18 ঘন্টার মধ্যে সাবমেরিনের সকল পরিস্থিতি রবিনসনের হাতের বাইরে চলে যায়। এই বিস্ফোরণে তাদের 2 জন ক্রু মেম্বার মারা যায় এবং বাকি জীবিত রাশিয়ান ও ব্রিটিশ ক্রু মেম্বাররা 2টি ভাগে বিভক্ত হয়ে যায়। রাশিয়ানরা ফ্রেজারের উপর প্রচণ্ড রেগে আছে। তারা ব্ল্যাকির মৃত্যুর বদলা নেওয়ার জন্য তার হত্যা করতে চায়। ক্রু মেম্বাররা 2টি দলে ভাগ হওয়ার কারণে ব্রিটিশরা খাবারের সকল সরঞ্জাম নিজেদের দখলে নিয়ে নেয়। ওদিকে রাশিয়ানরা পানীয় জল নিজেদের কাছে রেখে দেয়। কম বেশি সকল ক্রু মেম্বারদেরই ছোটোখাটো আঘাতও লাগে। এই সকল কথা শোনার পর রবিনসন সিদ্ধান্ত নেয় সে রাশিয়ান ক্রু মেম্বারদের সাথে কথা বলবে, কারণ এই মিশন সম্পূর্ণ করতে তাদের হাতে আর মাত্র 36 ঘন্টা সময় আছে। রবিনসন রাশিয়ানদের মধ্যে মোরোজভ নামের একজনের সাথে দেখা করে এবং তাকে পরিস্থিতির গম্ভীরতা সম্পর্কে জানায়, কারণ এখন সবকিছু ভুলে এই বিপদে তাদের এক হয়ে কাজ করতে হবে, নইলে এখান থেকে বেঁচে ফেরা অসম্ভব। তবে এই বিপদের মধ্যেও সৌভাগ্যবশত তাদের সাথে একটা ভালো ঘটনা ঘটে। বিস্ফোরণের কারণে তাদের সাবমেরিনটি ব্ল্যাক সির একেবারে সেই স্থানে এসে পৌঁছায় যেখানে জার্মান সাবমেরিনটি ডুবে গেছিল। তবে এখন তাদের সেটির লোকেশনটিকে খুঁজে বার করতে হবে, কিন্তু তার জন্য দরকার সোনার সিস্টেম, যেটা বিস্ফোরণের ফলে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। তবে সোনার সিস্টেমে থাকা রাশিয়ান ক্রু মেম্বার বাবা সোনার সিস্টেম খারাপ হলেও ডুবে যাওয়া জার্মান সাবমেরিনটিকে খোঁজার একটি পদ্ধতি জানত। সে তাদের সাবমেরিনের গায়ে জোরে জোরে আঘাতের মাধ্যমে এক প্রকার তরঙ্গ সৃষ্টি করে সাবমেরিনটিকে খোঁজার কাজে লেগে যায় এবং অনেকক্ষণ পর্যবেক্ষণ করার পর অবশেষে তারা তাদের থেকে কয়েকশো মিটার দূরে কিছুর একটা সন্ধান পায়। রবিনসন টবিন, ফ্রেজার এবং পিটারকে ডুবুরির পোশাক পরিয়ে সাবমেরিনের বাইরে গিয়ে ওই বস্তুটিকে পর্যবেক্ষণ করতে বলে। তারা 3 জনেই ডুবুরির পোশাকে তৈরি হয়ে ধীরে ধীরে সাবমেরিন থেকে বাইরে বেরিয়ে আসে এবং সামনের দিকে এগিয়ে যায়। 1 থেকে 150 মিটার যাওয়ার পর তারা খাড়া একটি বালির পাহাড়ের মতো দেখে। এটা ছিল সমুদ্রের গভীরে এক উঁচু বালির পাহাড়, যার 2 দিকে ছিল গভীর খাই। ফ্রেজার সকলকে জানিয়ে দেয়
তারা একটি পাহাড়ের উপরে আছে, এটা কোনো সাবমেরিন নয়। তার কথা শুনে সকলেই হতাশ হয়ে পড়ে, হয়তো তাদের মিশন এখানেই শেষ। তাদের স্বপ্ন এই একটি কথাতেই ভেঙে যায়। তখনই টবিন কিছুটা বালি সরাতেই অবাক হয়ে যায়। নাৎজি জার্মানির চিহ্নসহ বিশাল সাবমেরিনটি এই ঢিবির নিচেই চাপা রয়েছে। এই খবর আবারও সকলের মুখে হাসি ফুটিয়ে তোলে। এবার এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে, এই সাবমেরিনটি এত বছর আগে যেহেতু সমুদ্রের নিচে ডুবে গেছে, তাহলে কি কারণে সেটি নষ্ট হয়নি? এবার এখানেই আমি বলে দিই, ব্ল্যাক সির গভীরে অক্সিজেন একেবারেই নেই, যার কারণেই সাবমেরিনটিতে জং পড়েনি। সেটা এখনও অনেকটাই ঠিকঠাকই আছে। তো যাই হোক, তারা তিনজনেই সাবমেরিনের ভিতরে প্রবেশ করে। সাবমেরিনের ভিতরে হিটলারের সৈনিকদের নানান প্রয়োজনীয় জিনিস, হিটলারের একটি ছবি এবং তাদের মৃতদেহের কঙ্কাল তারা দেখতে পায়। তো এইসবে খুব একটা গুরুত্ব না দিয়ে তারা এদিক ওদিক দেখতে দেখতেই হঠাৎই সেই সোনার চকচকে বারগুলিকে দেখতে পায়। এরপর তারা সোনার বারগুলিকে একটি দড়ি লাগানো ট্রলির মধ্যে ভরে তাদের সাবমেরিনের দ্বারা নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে তার অত্যাধিক ওজন এবং সমুদ্রের তলদেশের মাটি এতটাই নরম ছিল, ট্রলিটিকে নিয়ে যেতে তারা তিনজনেই হিমশিম খেয়ে যায়। তবুও তারা হার মানে না, যে কোনোভাবে সর্বস্ব ক্ষমতা দিয়ে ট্রলিটিকে ঠেলতে ঠেলতেই একটু একটু করে সাবমেরিনের দিকে এগিয়ে যায়। কিন্তু তখনই একটি দুর্ঘটনা ঘটে যায়। তাদের ট্রলিটি ভুলবশত একটি সামুদ্রিক গভীর খায়ের কাছাকাছি পৌঁছাতেই কিছু সোনার বার খায়ের দিকে পড়ে যায়। পিটার সেগুলিকে বাঁচাতে গিয়ে সেফটি রোপ ছিঁড়ে সেই গভীর খায়ে পড়ে নিজের প্রাণ হারায়। ফ্রেজার এবং টবিন যেমন তেমনভাবে বাকি সোনার বারগুলিকে সাবমেরিনে নিয়ে আসে, যেগুলি তাদের ধারণার থেকেও বেশি ছিল। তবে পিটারকে হারিয়ে তারা সকলেই দুঃখিত ছিল। কিন্তু এবার তাদের যেভাবেই হোক এখান থেকে বেরোতে হবে। তবে ক্রু মেম্বারের সংখ্যা ছিল একজন কম। সাবমেরিনটিকে চালানোর জন্য 9 জনের দরকার ছিল, কিন্তু এর আগেই 3 জন মারা যায়। তাই রবিনসন ড্যানিয়েলকে সাহায্য করতে বলে, কিন্তু সে রাজি হয় না, কারণ সমুদ্রের যে পথ দিয়ে তারা পুনরায় সোনাগুলিকে নিয়ে ফিরে যাবে সেই পথের কোনো গোপন রহস্য সে জানত। যার কারণেই ড্যানিয়েল চাইছিল সোনাগুলিকে এখানেই ফেলে তারা সমুদ্রের সারফেসে উঠে যাবে। কিন্তু সারফেসেও রাশিয়ান যুদ্ধজাহাজের ভয় ছিল। তারা খুবই কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যায়। তখনই ড্যানিয়েল রবিনসনকে এক অবিশ্বাস্যকর সত্য কথা বলে, আসলে এই সকল কিছু আগোরা কোম্পানির পরিকল্পনা। তাকে ফাঁসানো হয়েছে। এই মিশনে টাকা কোনো বিজনেসম্যান দেয়নি, দিয়েছে আগোরা কোম্পানি। কোম্পানি প্রচুর টাকার বিনিময়ে জর্জিয়ার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী সোনাগুলি উদ্ধারের পর রবিনসন এবং তার পুরো টিম সহ সকলকেই হত্যা করে দেওয়া হবে এবং তার সেই বন্ধু ক্লাস্টনও এর সাথে জড়িত। সে এখনও জীবিত আছে এবং এই প্ল্যানের পরিবর্তে তাকে $30,000 দিয়েছে আগোরা কোম্পানি। ড্যানিয়েলের মুখে এই কথা শুনে রবিনসনের পায়ের নিচের মাটি সরে যায়। কথাটি পুরো টিমকে জানাতেই সকলেই ড্যানিয়েলকে মারতে চায়। তবে রবিনসন সকলকে বাধা দিয়ে জানায়, এমনিতেই তাদের কাছে ক্রু মেম্বার কম রয়েছে, আর যদি তারা এইভাবেই একে অপরের হত্যা করতে শুরু করে তাহলে তাদের সকল কষ্টের ফল বৃথা যাবে, আর সেটা হয়তো কেউই চায় না। তারা সকলেই একটু ভালো জীবন কাটানোর জন্য নিজের নিজের প্রাণ ঝুঁকিতে ফেলেছে, যার ফল হিসেবে সোনাগুলিকে উদ্ধার করতে তারা পেরেছে। তাই এই মিশনের একেবারে শেষে এসে তারা হার মানতে পারে না। রবিনসন সিদ্ধান্ত নেয় সাবমেরিনটিকে তারা তুর্কির দিকে নিয়ে যাবে। সেখানে তার পরিচিত এক সুরক্ষিত স্থান আছে। তবে সেই সমুদ্রপথ ছিল অগভীর, পাথুরে এবং খুবই কঠিন। তাই অ্যাসিস্ট্যান্ট ড্যানিয়েলের সাথে একমত হয়ে ফ্রেজারও রাজি হয় না। তবে অবশেষে ক্যাপ্টেন রবিনসনের কথা মতোই তাদেরকে কাজ করতে হয় এবং ড্যানিয়েলকে ফ্রেজার ও ইঞ্জিন বিভাগে থাকা জায়েদসেভকে সাহায্য করতে বলা হয়। কিন্তু সে সাহায্য করার পরিবর্তে রবিনসনের অনুপস্থিতিতে ফ্রেজারকে জায়েদসেভের হত্যা করার জন্য উস্কাতে থাকে। তার কারণ, যদি কোনোভাবে একজন ক্রু মেম্বার কমে যায় তাহলে বাধ্য হয়ে রবিনসনকে সাবমেরিনটিকে সমুদ্রের উপরে নিয়ে যেতে হবে, এতে তারা বেঁচে যাবে। তবে ড্যানিয়েলের কথায় ফ্রেজার রাজি হয় না। অন্যদিকে রবিনসনও তার সিদ্ধান্তে অটল ছিল, যেটা তার ক্রু মেম্বারদের প্রাণ ঝুঁকির মধ্যে ফেলছিল। তো যাই হোক, তাদের সাবমেরিনটি তুর্কির দিকে এগোতে শুরু করে।
অনেকটা পথ অতিক্রম করার পর হঠাৎই তারা অগভীর সমুদ্রে গিয়ে পৌঁছায়, তাই সেখানেই তাদেরকে থামতে হয়। কিন্তু এর পরের পথ ছিল আরও বিপজ্জনক। চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, শুধু পাহাড়ের মাঝখান দিয়ে খুবই ছোট একটি পথ, যেখান দিয়ে সাবমেরিন নিয়ে বেরোনো খুবই ঝুঁকিপূর্ণ। তবে রবিনসন কোনো কিছুতেই তোয়াক্কা করে না। সে পাহাড়ের মাঝখান দিয়েই যাওয়ার সিদ্ধান্ত নেয়, যার প্রতিবাদ করে ফ্রেজার। তবে রবিনসন ফ্রেজারকে বন্দুক দেখিয়ে তাকে তার কাজে ফিরতে বাধ্য করে, কারণ রবিনসনের তার নিজের প্রতি ভরসা ছিল। সে যে কোনো উপায়ে এখান থেকে সোনাগুলিকে নিয়ে বেরোতে চাইছিল, তাই কারোর কথায় সে তোয়াক্কা করে না এবং পাহাড়ের মাঝখান দিয়েই তাদের যাত্রা শুরু করে। অন্যদিকে ইঞ্জিন রুমে রবিনসনের এই রকম পাগলামো আচরণের উপর ক্ষিপ্ত হয়ে ফ্রেজার ড্যানিয়েলের উস্কানিতে জায়েদ-সেবের হত্যা করে দেয়, যার ফলে পাহাড়ের মাঝখান দিয়ে যাওয়ার সময় সঠিক সময়ে সাবমেরিনের ইঞ্জিন নিয়ন্ত্রণ না করাতেই পাহাড়ের সাথে এক জোরালো ধাক্কা লেগে যায়। সাবমেরিনের একটি অংশে ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে সেখানে বিস্ফোরণ ঘটে এবং সাবমেরিনটি একেবারে সমুদ্রের তলদেশে গিয়ে পড়ে। বিস্ফোরণের সেই জায়গাটি দিয়ে সমুদ্রের জল ভিতরে প্রবেশ করতে শুরু করে। রবিনসন এবং বাকি জীবিত মেম্বাররা সমুদ্রের জল ভিতরে আসতে দেখে নানানভাবে বাধা দিতে থাকে, কিন্তু তখনই আরেকটি বড় ফাটল সৃষ্টি হয়, যার জলের ধাক্কায় টবিন অজ্ঞান হয়ে যায়। টবিনকে নিয়ে রবিনসন ও মোরোজভ সাবমেরিনের কন্ট্রোল সেন্টারে নিয়ে আসে এবং তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে সে। ওদিকে সমুদ্রের জল দ্রুতগতিতে একের পর এক ফাটল সৃষ্টি করে সাবমেরিনের মধ্যে ঢুকতে শুরু করে, যার ফলে ড্যানিয়েল নিজের প্রাণ বাঁচানোর জন্য ইঞ্জিন রুমের মেন গেটটিকে বন্ধ করে দিয়ে শুধু সে সেখান থেকে বেরিয়ে আসে এবং বাকিরা জলের নিচে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। তবে জলের অত্যাধিক প্রেসার ইঞ্জিন রুমের গেটটিকেও ভেঙে ফেলে। ড্যানিয়েল পরের গেটটিকে বন্ধ করে কন্ট্রোল রুমের দিকে আসতে চায়, তবে তখনই তার বেল্ট সেই গেটের সাথেই আটকে যায়। সে মোরোজভকে সাহায্য করতে বলে, তবে সে বুঝতে পারে তার বাকি সকল বন্ধুদের মৃত্যুর জন্য এই ড্যানিয়েল দায়ী, তাই তাকে সে সাহায্য না করে কন্ট্রোল রুমের গেটটিকে বন্ধ করে দেয়। অন্যদিকে রবিনসন অনেক চেষ্টার পর টবিনের জ্ঞান ফিরিয়ে আনে। এখন শুধু জীবিত আছে রবিনসন, মোরোজভ এবং টবিন। তখনই রবিনসনের মনে পড়ে যায় সেই 3টি লাইফ জ্যাকেটের কথা। সে সেগুলিকে বার করে তাদেরকে পরে ফেলতে বলে। তাদের কাছে যে লাইফ জ্যাকেট আছে সে সম্পর্কে তো কেউই জানতো না। হঠাৎই লাইফ জ্যাকেট বার করতে দেখে মোরোজভ তার উপর প্রচণ্ড রেগে যায়। তবে অবশেষে সে বুঝতে পারে তাদের সকলকে আগোরা কোম্পানি দ্বারা ফাঁসানো হয়েছে, এতে রবিনসনের কোনো দোষ নেই। রবিনসন তাদের দুইজনকেই লাইফ জ্যাকেট পরিয়ে দেয়। তবে টবিন তাকে জিজ্ঞাসা করে এসকেপ পড দিয়ে তাদের বাইরে আসার পর সে কিভাবে বাইরে আসবে, কারণ লিভার টানার জন্য তখন তো আর কেউই থাকবে না। রবিনসন তাকে জানায় এসকেপ পডের মধ্যেই অন্য একটি ইমার্জেন্সি লিভার আছে, যার মাধ্যমে সে তাদের পিছু পিছু উপরে উঠে আসবে। এই কথা শুনে তারা দুইজনেই পডের মধ্যে ঢুকে পড়ে এবং রবিনসনের লিভারটিকে টেনে দেওয়ার সাথে সাথেই তারা দুইজনেই সমুদ্রের উপরে উঠে আসে। কিন্তু টবিন ও মোরোজভ জানতো না রবিনসন তাদের প্রাণ বাঁচানোর জন্য মিথ্যা কথা বলেছে। এসকেপ পডের মধ্যে কোনো এমার্জেন্সি লিভার নেই, কারণ সাবমেরিনটি অনেক পুরনো মডেলের। সে তাদের বাঁচানোর জন্য নিজের প্রাণের বলিদান স্বীকার করেছে। আর রবিনসন বেঁচে থেকেই বা কী করবে, তার তো কেউই নেই। তার সুন্দর একটি পরিবার এই কোম্পানির জন্যই তাকে ছেড়ে চলে গেছে, যাদের সে আর কোনোদিনই পাবে না। তাই সে মৃত্যুটিকেই বেছে নেয়। রবিনসনের তার পরিবারের কথা মনে পড়ে যায়। তার পরিবারের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলি তার চোখের সামনে ভেসে ওঠে এবং সে অনেকটা ইমোশনাল হয়ে পড়ে। কিছুক্ষণ পর একটি লাইফ জ্যাকেট সমুদ্রের উপরে উঠে আসে। তারা ভাবে হয়তো রবিনসন জীবিত আছে, কিন্তু তারা দেখে রবিনসন সেই সকল সোনার বারগুলিকে ওই লাইফ জ্যাকেটের মধ্যে ভরে তাদের জন্য পাঠিয়ে দিয়েছে এবং নিজে ব্ল্যাক সির অথই গভীরে তলিয়ে গেছে। এর সাথেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গুপ্তধন উদ্ধারের গল্পটি? আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং এই রকম ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।